হ্যালো হ্যালো ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে। আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন আর ভালো আছেন। আজ চলেছি নেদারল্যান্ডস থেকে প্লেন করে স্পেন দেশের একটা শহর বার্সেলোনাতে। এই ট্রিপটা ছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে। তখন আরন 1 বছর 2 মাস আর রোহান 3 বছর 5 মাস বয়স। আজ আমরা যাব অ্যামস্টারডাম এয়ারপোর্ট থেকে, যেটার নাম হচ্ছে স্কিপল এয়ারপোর্ট। এই যে পৌঁছে গেছি এয়ারপোর্টে, দেখুন লাল সাদা দিয়ে লেখা আই অ্যামস্টারডাম। এই সাইনটা কিন্তু খুব বিখ্যাত একটা সাইন, জাস্ট এয়ারপোর্টটার বাইরে রাখা। সব ট্যুরিস্টদেরই খুব ভালো লাগে এই আই অ্যামস্টারডাম সাইনের সাথে ছবি তুলতে। অয়ন ওই যে সামনে আগে আগে যাচ্ছে দুটো লাগেজ হাতে নিয়ে, আর আমি একটু পিছিয়ে পড়েছি। রোহান আর আরনকে প্যারাম্বুলেটরে বসিয়ে ঢুকছি এয়ারপোর্টে। আজ অনেক সকালে ঘর থেকে বেরোতে হলো, কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টার। কিন্তু যেই এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম, শুনলাম একটা খারাপ খবর। Okay, no rush. কেন? Delayed by 1 hour. দিলে? No! চল রোহান, দৌড়াতে শুরু কর। You can release your energy here. দেখলেন তো, কাজ সেরেছে। ফ্লাইট 1 ঘন্টার জন্য ডিলে হয়ে গেল। সকাল 10:30টার ফ্লাইট ছিল, মিনিমাম 2 ঘন্টার আগে তো এয়ারপোর্টে ঢুকতে হয় ওই ডোমেস্টিক ফ্লাইটের জন্য। 2 ঘন্টা মানে 8:30টার মধ্যে এয়ারপোর্টে আসতে হতো। আমরা সেটাই করলাম, মানে বাড়ি থেকে 7:30টা নাগাদ বেরিয়েছি। বাড়ি থেকে এয়ারপোর্ট ওই 1 ঘন্টার মতো আমাদের। আর আমাদের এই 2 ছেলে আপনারা তো জানেনই, সকাল 5:30টায় উঠে পড়ে। তো মোটামুটি যখন ফ্লাইটটা শুরু হবে, তখন রোহান আর আরন দুজনই এতটাই টায়ার্ড হয়ে পড়বে, খিদে পেয়ে যাবে তাদের, এক্সেট্রা এক্সেট্রা। আর সেটা ভেবেই আমার টেনশন হয়ে যাচ্ছে এখন। দুজনকে একসাথে যে কি করে ম্যানেজ করব কি জানি। সবচেয়ে আর্লি ফ্লাইট নেওয়ার কিন্তু এটাই একটা কারণ ছিল, যে এই 11টা-12টা নাগাদ মোটামুটি আমরা অনেকটা কভার করে নিতে পারবো। কিন্তু আজকে আর সেটা হলো না। Show me Spider-Man. দেখি দেখি। যাই হোক, তারপরে মেন লাগেজগুলো ড্রপ অফ করে দিয়ে ভাবলাম তাহলে কোথায় গিয়ে কফি আর একটু স্যান্ডউইচ খাই। কিছু করে তো টাইমটা পাস করতে হবে, সেটা ভেবেই একটু হাঁটতে শুরু করলাম আমরা। আর হাঁটার একটু পরেই আর একটা ব্যাড নিউজ শুনলাম, আবার আর একটা খারাপ খবর। আবার ডিলেড, আরো ডিলেড। যা, আবার ডিলে হয়ে গেছে 1 ঘন্টার। আজকে মনে হচ্ছে বার্সেলোনা পৌঁছানো তো দূরের কথা, এখনো তো এই নেদারল্যান্ডসেই বসে আছি। আর এখনই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট তো দূরের কথা, সেটা তো চলেই গেছে। এখন যে মানে হোল ডেটা কি করে কাটাবো, সেটাই একটা বড় টেনশনের। যাই হোক, আর কি করা যাবে। আমরা দুজনেই কি করলাম, প্রথমে 1 কাপ কফি খেয়ে নিলাম। তারপরে আমি রোহানকে টেক কেয়ার করলাম, আমি ওকে এনগেজ করে রাখলাম নানা অ্যাক্টিভিটিসের মধ্যে। আর অয়ন আরনকে নিয়ে হাঁটতে শুরু করলো। আরন যেহেতু অলরেডি হামাগুড়ি দিচ্ছে, এখন ওকে একটা জায়গায় আটকে রাখাটা ইম্পসিবল। অয়নকে পুরো এয়ারপোর্টটাই বোধহয় হাঁটতে হয়েছে আজকে 2 ঘন্টা। এরই মধ্যে বোর্ডিং এর টাইম হয়ে গেল। সো এখন বাজে 12:30টার মতো। আর আমরাই প্রথম ছিলাম যারা বাচ্চাদের নিয়ে, মানে যেহেতু বাচ্চা আছে তা আমরা একটা প্রায়োরিটি পাই, আর তার জন্য আমরাই প্রথমে ঢুকে যাই প্লেনের মধ্যে। একজন এয়ার হোস্টেস এসে আমাদের হেল্প করলো, আরনকে আর অয়নকে একসাথে সিট বেল্টটা লাগিয়ে দিল, আর আমি লাগিয়ে দিলাম রোহানের সিট বেল্টটা। আজ রোহান বসেছে উইন্ডো সিটে, আমি মাঝখানে, আর অয়ন আর আরন আইল সিটে। আর ফানিলি, বাচ্চা হওয়ার আগে আমি কিন্তু সব সময় উইন্ডো সিটে বসতাম। উইন্ডো সিটটা আমার খুব ফেভারিট, আর আমি কারোর সাথে শেয়ার করতাম না। কিন্তু আজ এমন দিন এলো যে সেই উইন্ডো সিটটাও অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। সবই যেন চেঞ্জ হয়ে যায় যখন আমরা পেরেন্টস হয়ে যাই, তাই না? যাই হোক, এক্ষুনি আমার একটা হাচ্চু হয়ে গেল। এই যে আমার মা যদি থাকতো এখানে, মা বলতো, এ রে যাত্রা শুরু হওয়ার আগেই হাচ্চু। যাই হোক, ফাইনালি আমরা এখন যাত্রা শুরু করলাম দুর্গা দুর্গা বলে
এবারে আমরা কিন্তু বার্সেলোনা তো পৌঁছেই যাব। এখন আমরা উড়ে যাব আকাশের উপরে, মেঘের উপরে। বেশ মজা লাগছিল এই সময়টা। ফাইনালি যখন প্লেনটা শুরু হলো তখন যেন একটা এক্সাইটমেন্টের মানে রাশ বডির মধ্যে ফিল করলাম যে বাহ, এবারে যাচ্ছি। তাহলে চলুন, এখন কিন্তু আমরা আকাশের উপরে উঠে গেছি। এই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। উপরে একদম দেখা যাচ্ছে, আর রোহানের তো খুব এক্সাইটমেন্ট লাগে যখন প্লেনে চড়ি আমরা, তখন ওর খুব ভাল লাগে। তো ওর খুব আনন্দ হচ্ছিল। ও আবার একটু ড্রয়িং করলো, আরও অতটা বুঝতে পারেনি কিছুই, কিন্তু যাই হোক ও বেশ ভালোই অ্যাডজাস্ট করেছে। আর শুধু যে এদিক ওদিক দৌড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ওকে আটকে রাখা হয়েছিল। এই যে একটা পরিষ্কার দিনে এই মেঘগুলোকে দেখতে যে কি ভালো লাগে, যেন মন জুড়িয়ে যায়। আমার তার জন্যই কিন্তু উইন্ডো সিটটা খুব পছন্দ। যেদিনকার একটা পরিষ্কার দিন হয় সেদিনকার এই ভিউটা মানে হা করে তাকিয়ে কয়েক ঘন্টা তাকানো যায় এটার প্রতি। আমার তো কয়েক ঘন্টা কেটে যাবে এই মেঘগুলোকে দেখতে, আর মেঘগুলোর মধ্যে কিছু কিছু নতুন নতুন মুখ খুঁজে বের করতে। একবার খুঁজে পাবো একটা হাতির মুখ, একবার খুঁজে পাবো একটা পাখির মুখ। আমার তো খুব পছন্দ এই মেঘগুলোকে, আর যেন মনে হয় একটু জাম্প করে একটা মেঘকে ধরে খেয়ে নিই। নিশ্চয়ই খুব মিষ্টি মিষ্টি হবে খেতে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে 2.5 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বার্সেলোনাতে। এক্ষুনি আমরা নিচে নেমে যাব। ল্যান্ডিং করছে প্লেনটা। লাগেজের জন্য ওয়েট করছিলাম, তারপরে লাগেজটা নিয়ে একটা ট্যাক্সি করে আমরা চলে যাব কিন্তু আমাদের এয়ারবিএনবি যে ঘরটা বুক করেছি সেইটাতে। ঘড়িতে বাজে এখন প্রায় 3:30 থেকে 4টার মতো। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম তখন নোটিস করলাম আর একটা বিচ্ছিরি খবর। মানে এতটা মন দুঃখ হয়ে গেছিল এই জিনিসটা দেখে আমার, যে আমি কি বলবো, মানে এতটাই খারাপ লাগছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি আমাদের যে প্যারাম্বুলেটরটা ছিল, যেটা মেন লাগেজের সাথে ঢুকিয়ে দিয়েছিলাম আমরা, সেটাকে পুরো নষ্ট হয়ে গেছে। নিশ্চয়ই কোনো একটা বড় লাগেজ ওটার উপরে রাখার জন্যে ওটা পুরো ভেঙে গেছে। মানে এত স্ট্রং জিনিসটা আমার সাথে আছে 4 বছর। এই পুরো প্যারাম্বুলেটরটা রোহানের জন্য কেনা হয়েছিল, সেটা একদম নষ্ট হয়ে গেছে। এই যে জাস্ট এয়ারবিএনবি ঘরে ঢুকলাম, একটুখানি রাউন্ড মেরে নিচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে। কিন্তু সত্যি বলছি, এই বার্সেলোনার ট্রিপটা আজকে মানে পৌঁছানো অবধি যেন মনটা এতটাই সব মানে প্রত্যেকটা মিনিটে ডিলে অ্যান্ড তারপরে আবার এই লাস্টের যে জিনিসটা হলো সেটার জন্য মনটা একটু সত্যি দুঃখ হয়ে গেছে। ঘরটা ঠিকই আছে, ঘরটা সুন্দরই আছে, এনাফ স্পেস ফর আমাদের 4 জনের জন্য। এইটা কিচেন এরিয়াটা, আর কিচেন এরিয়াতে সব কিছুই ছিল। মানে আমরা থাকবো 3 দিন, সো বেশি কিছু লাগবে না। তো যতটুকু লাগার মতো সবই আছে, ঘরে রান্না করা যাবে সেসব ব্যাপারটা সুন্দর আছে। একটা সুন্দর সোফা ছিল। এই টেবিলটা তো আমার এত সুন্দর লেগেছিল দেখতে, মনে হচ্ছিল মেয়েটাকে ঘরে নিয়ে চলে যাই। এত বিউটিফুল পিস অফ টেবিল এটা মাঝখানে ছিল। বেশ সুন্দর ডিজাইন করা ঘরটা ছিল। আর একটা এসিও ছিল, কারণ কি বার্সেলোনাতে এই সময়টা প্রচুর গরম। তো এইটা টয়লেটটা আর বাথরুম টয়লেট একসাথে। আর যেই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল সেইটা হচ্ছে গিয়ে বাইরের স্পেসটা। তার আগে দেখিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আমাদের মাস্টার বেডরুমটা। স্পেশিয়াস ছিল মাস্টার বেডরুমটাও। আর সিলিংগুলো এত সুন্দর, দেখুন সিলিংগুলো বেশ ভালো লাগছিল দেখতে। জাস্ট এগুলো ডিজাইন, এগুলো নাথিং ফর পারপাস। বেশ ভালো লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। খুব মিনিমালিস্টিক একটা উড কালার দিয়ে ছিল ঘরটা। আর এই জায়গাটা আমার খুব পছন্দ ছিল, যে ব্যাকইয়ার্ড নয়, একটু জাস্ট ছোট্ট একটা কর্নার ঘরের বাইরে। এখানে জামা কাপড়ও শোকানো যাবে, কারণ কি সূর্য আসছে। আর প্লাস এখানে একটু বসে একটা ড্রিঙ্কও খাওয়া যাবে, একটু গল্পও করা যাবে, বাচ্চারাও একটুখানি ড্রয়িং আর্ট করতে পারবে। তো এই এরিয়াটা বেশ সুন্দর ছিল। যাই হোক, এইটাই ছিল আমাদের এয়ারবিএনবি ঘরটা। কিন্তু মনটা আমার এখনও দুঃখ, কারণ কি আমার প্যারাম্বুলেটরটা নষ্ট হয়ে গেল। এত বড় একটা স্মৃতি, সেটা কিন্তু আজকে আমাদেরকে বিদায় দিতে হবে। আর যেহেতু বার্সেলোনাতে আরও 3 দিন থাকবো, একটা প্যারাম্বুলেটর ছাড়া কিন্তু আমরা কিছুই ঘুরতে পারবো না। কারণ কি রোহান আর আরন, ওদেরকে আর কতক্ষণ আমি কোলেও রাখতে পারবো না অতক্ষণ, আর রোহানও কিন্তু অত হাঁটতে পারবে না।
তাই আমরা লাগেজটা ড্রপ করেই আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন প্যারাম্বুলেটরের খোঁজে। পেয়ে গেলাম একটা প্যারাম্বুলেটর, এই যে লাল প্যারাম্বুলেটরটা। অনেকগুলো প্যারাম্বুলেটর ছিল কিন্তু তার মধ্যে এই লালটাই আমাদের বাজেটের মধ্যে, আর যেরকম খুঁজছিলাম সেরকম পেলাম আর কি। তো এটা কিনে নিলাম ইমিডিয়েটলি, আর যেটা পুরানোটা সেটাকে ডিসকার্ড করে দিলাম, সেটাকে টাটা বাই বাই বলে দিলাম। এই যে অয়ন এখানে ওই দোকান থেকে একটা কাঁচি নিয়ে সব ট্যাগ ফ্যাগগুলো খুলে দিচ্ছে। এখন প্যারাম্বুলেটরের দোকান থেকে বেরিয়ে পড়েছি আমরা, বেরিয়ে রাস্তায় এসে গেছি। এই যে আরনকে বসিয়ে দিয়েছি নতুন প্যারাম্বুলেটরটাতে, আর রোহানও বসে পড়লেও তার এক্সটেন্ডারটাতে। এবারে এটা নিয়ে আমরা একটু আশপাশটা ঘুরবো, ঘুরে একটু ডিনার খেতে যাবো। পুরো তোমার স্কার্টের সাথে ম্যাচ হয়ে গেছে। কি হয়েছে বলো? স্যাড হয়ে গেছে, কারণ আমার একটা বড় স্মৃতি চলে গেল। আজকের দিনটা অত সোজা ছিল না আমার জন্য, ইমোশনালি একটা বেশ দুঃখ লাগছিল। কিন্তু একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার মতো খাদ্যরসিক মানুষের কিন্তু বেশিক্ষণ দুঃখ থাকে না মনে। যেই আমরা খেতে বসলাম ডিনারে আর অর্ডার করেছিলাম লবস্টার পাইলা, এই খাওয়ারটা দেখে যেন হঠাৎ করে আমার সব প্যারাম্বুলেটরের দুঃখটা জানলা থেকে বাইরে চলে গেল। এতটাই খিদে পাচ্ছিল আর এতটাই টায়ার্ড ছিলাম যে খাবার দেখে মনে হলো যে ঠিক আছে, প্যারাম্বুলেটরের স্মৃতিটা তো চলে গেল, ফটো আছে, ফটোতে দেখে নেব। আর নতুন একটা প্যারাম্বুলেটরও এসে গেছে। এরকমই তো জীবনে সবসময় তো সেম জিনিস থাকবে না, নতুনও আসবে, আর অনেক সময় অনেক পুরানো জিনিসকেও বাই বাই বলতে হয়। তো এই ছিল আমাদের নেদারল্যান্ডস থেকে বার্সেলোনা পৌঁছানোর গল্প। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি। কেমন লাগলো আজকের ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর নেক্সট ব্লগে আমি আপনাদেরকে বার্সেলোনা শহরটাকে একটু ঘুরিয়ে দেখাবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। সি ইউ সুন, টেক কেয়ার, বাই বাই।